Okay, welcome everybody in this session. I am Dr. Nasrin Sultana Lovely, Associate Professor and Head, Department of Physiology, Moinamoti Medical College, Kumilla. Today, we will finish question discussion of cardiovascular physiology. আজকে আমরা cardiovascular physiology যেটুকু বাকি ছিল remaining portionটা শেষ করে ফেলবো, ঠিক আছে? Okay. Next class, we have finished up to heart block. Today we'll start from here how to calculate heart rate. Examination এ দেখা যায় ভাইবা এক্সামে অনেক সময় এক্সামিনাররা জিজ্ঞেস করে যে একটা ইজি থেকে how will you calculate heart rate. Heart rate calculationটা কিন্তু very important for your OSPI exam also. OSPI তেও কিন্তু আমরা দিয়ে দেই যে heart rate কিভাবে ক্যালকুলেশন করবে। This is the ECG tracing, একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম পেপার, ঠিক আছে? এখানে আমরা কিভাবে শো করেছি দেখো। This is baseline. This is isoelectric point. This is called isoelectric point. See here, P wave, QRST complex, and T wave. This is the figure of ECG. Okay. Now, how to calculate heart rate? See here. I think you know that one small square, one time is needed to cross one small square, 0.04 second. See here, this is one small square. এই যে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ঘরগুলি, এই ছোট্ট ছোট্ট ঘরগুলি কি one small square. পাঁচটা ছোট ঘর মিলে হচ্ছে কি one large square. Do you remember this thing? একটা ছোট স্মল স্কয়ার আর পাঁচটা মিলে হচ্ছে একটা বড় লার্জ স্কয়ার, ঠিক আছে? এই যে একটা স্মল স্কয়ারকে ক্রস করতে এই যে ছোট ছোট ঘর স্মল স্কয়ার, এই ওয়ান স্মল স্কয়ার কে ক্রস করতে কতটুকু সময় লাগে? সি হিয়ার, দিস ইজ টাইম। এই এক্স এক্সিস বরাবর অ্যাবসিসা, এক্স এক্সিস বরাবর হচ্ছে টাইম, আর এখানে হচ্ছে কি মিলিভোল্ট, এটা হচ্ছে ওয়াই এক্সিস মিলিভোল্ট। তাহলে দেখো একটা স্মল স্কয়ার কে ক্রস করতে how much time is needed for one small square? 0.04 সেকেন্ড। তাহলে আমি বলছি যে পাঁচটা স্মল স্কয়ার মিলে হচ্ছে একটা লার্জ স্কয়ার। তাহলে একটা লার্জ স্কয়ার ক্রস করতে কতটুকু টাইম লাগবে? ইয়ামিন, একটা স্মল স্কয়ার ক্রস করতে লাগে 0.04 সেকেন্ড। তাহলে পাঁচটার জন্য কতটুকু লাগবে? 4 5 20। তাহলে 0.20 or 0.2 সেকেন্ড, সেম থিং। তাহলে দেখো ওয়ান স্মল স্কয়ার ক্রস করতে সময় লাগে কতটুকু? 0.04 সেকেন্ড। টাইম ইজ রিকোয়ার্ড 0.04 seconds. So 5 small square means one large square. Always remember this point. 5 small square means one large square. Cross করতে কতটুকু লাগবে? 4 5 20, that is 0.20 second or 0.2 second. তাহলে আমি যদি বলি 1 সেকেন্ডে কয়টা স্মল স্কয়ার কে ক্রস করবে? For 1 second 1 সেকেন্ডে কয়টা যাবে? 25, 25 স্মল স্কয়ার। 1 সেকেন্ডে ক্রস করবে কয়টা? 25 small square or 5 large square. ঠিক আছে কিনা বলো তো? 25টা স্মল স্কয়ার কয়টা লার্জ স্কয়ারের সমান? 5 5 25। তাহলে 5টা লার্জ, কারণ 5টা স্মল স্কয়ার দিয়ে একটা লার্জ স্কয়ার হয়। তাহলে 25টা স্মল স্কয়ার মিন্স 5 লার্জ স্কয়ার। তোমরা কি এইটুকু মেনেছো আমার সাথে? তাহলে 1 সেকেন্ডে ক্রস করবে কয়টা? 25টা স্মল স্কয়ার অথবা 5টা লার্জ স্কয়ার। যদি আমি বলি যে তুমি 1 মিনিটে তাহলে কয়টা ঘর ক্রস করতে পারবে? 1 মিনিট, that is 60 সেকেন্ড। তাহলে 25 into 60, that is 1500 স্মল স্কয়ার। আর যদি বলি লার্জ স্কয়ার ক্যালকুলেট করো, কয়টা করবে? 5 into 60, that is 300 লার্জ স্কয়ার। তাহলে 1 মিনিটে আমি যদি হার্ট রেটটা ক্যালকুলেশন করতে হয় তাহলে আমি কিভাবে করব? 1 মিনিটে আমাকে 1500 স্মল স্কয়ারের হিসাব করতে হবে। আর যদি লার্জ স্কয়ার হিসাব করি তাহলে কয়টা করতে হবে? 300 লার্জ স্কয়ার। এইটুকু বুঝেছো কিনা কেউ? টাইমিংটা কি বুঝেছো? যে একটা স্মল স্কয়ার ক্রস করে 0.04 সেকেন্ড, তাহলে 5টা স্মল স্কয়ার ক্রস করবে 0.2 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাবে 25টা স্মল স্কয়ার or 5 লার্জ স্কয়ার। তাহলে 1 মিনিট, দ্যাট ইজ 60 সেকেন্ডে যাবে 1500 স্মল স্কয়ার or 300 লার্জ স্কয়ারস। এইটুকু কি বুঝেছো টাইমটা?
এখন যদি তোমাকে বলা হয় ক্যালকুলেশন অফ হার্ট রেট ক্যালকুলেট করো, তাহলে কিভাবে করবে দেখো, when the cardiac rhythm is regular calculate the RR interval in small square or large square। তাহলে হার্ট রেট ক্যালকুলেশনের ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে আমি দুইটা RR ইন্টারভেলটা কোনটা দেখো, this is RR interval, this is one PQRST wave, this is another PQRST wave, so RR interval, see here one R here, another R here, so calculate the small square within the RR interval। কয়টা স্মল স্কয়ার আছে এই RR ইন্টারভ্যালের মাঝে? সাপোজ 25 স্মল স্কয়ার, ধরে নিলাম যে 25টা স্মল স্কয়ার আছে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? যদি স্মল স্কয়ার হিসাব করি 1500, কারণ 1 মিনিটে তাহলে 1500 ডিভাইডেড বাই 25 কত আসবে রে? কত আসবে? যদি 1500 কে হ্যাঁ 100, ভেরি গুড। তাহলে 100 আমরা যদি ভাগ করি তাহলে 100 বিটস পার মিনিট পেয়ে যাব। আর যদি মনে করো না আমি তোমাকে বললাম কয়টা লার্জ স্কয়ার আছে ভাগ করো, ওই লার্জ স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে দেখো suppose 5 large square present within the RR interval, তাহলে 300 divided by 5, তাহলে how much পাবো আমরা heart rate? 60. 300 divided by 5. Yes, very good. 60 beats per minute. This is the technique to calculate heart rate. Always remember this thing. This is the technique. If small square is calculated, যদি small square calculated করতে বলে 15 divided by small squares between RR interval. RR interval এর ভিতরে কয়টা small square আছে আমি গুনে নিব, 1500 দিয়ে ভাগ করব, দেখা যাবে যে তোমার হার্ট রেটটা পেয়ে যাবা। অথবা তুমি যদি লার্জ স্কয়ার দিয়ে করো, এটাই হচ্ছে বেশি তাড়াতাড়ি হবে, তাই না? লার্জ স্কয়ার দিয়ে করলে সবচেয়ে সুবিধা। 300 ডিভাইডেড বাই লার্জ স্কয়ারস বিটুইন দ্য RR ইন্টারভ্যাল। তাহলে আমরা ক্যালকুলেশন অফ হার্ট রেট কিভাবে স্মল স্কয়ার দিয়ে করতে পারি, কিভাবে লার্জ স্কয়ার দিয়ে ক্যালকুলেট করতে পারি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট হিয়ার? I think everybody understood this point. Yes, ma'am. সবাই কি বুঝেছি আমরা? হ্যাঁ বলো। Yes, ma'am. Okay, thank you very much. Now from shock, we will start from shock. Shock টা কি? This is very, very important SAQ question. They define shock, classification of shock or description or short note about shock. তাহলে shock তোমাদের for viva, for written exam and also for MCQ সবকিছুর জন্য হচ্ছে একটা important, very important question. তাহলে shock এ কি বলবে? Shock is defined as an inadequate perfusion of tissues with a relatively or absolutely inadequate cardiac output. তাহলে দেখো আমি কথাটা কি বলেছি, shock is defined as an inadequate perfusion, মানে পারফিউশন মানে কি, টিস্যুতে ব্লাড ফ্লোটা inadequate, properly হচ্ছে না। কেন হচ্ছে না? with a relatively or absolutely inadequate cardiac output, that is দেখা যায় যে cardiac outputটা হয় একদমই কমে যাচ্ছে, একদম মিনিমাম, অথবা একেবারেই হচ্ছে না। তাহলে cardiac outputের এখানে কি হচ্ছে, ডিস্টারবেন্স হয়ে যাওয়ার জন্য এখানে টিস্যু পারফিউশনের প্রবলেম দেখা যায়, এটাই হচ্ছে শক। তাহলে শক ইজ ডিফাইন্ড as an inadequate perfusion of tissues with a relatively or absolutely inadequate cardiac output. This is most popular definition. Please don't mistake here and don't do mistake any point, any word, miss any word from this definition. Don't miss any word from this definition, please. Now, features of shock. Very, very important thing. Features of shock. Already 37 students added with me. দেখা যাচ্ছে 37 জন আছো, এটাও কিন্তু খুব ভালো কথা না, আরো স্টুডেন্ট আমি আশা করি, তাই না? আচ্ছা ঠিক আছে। Features of shock. This is very popular viva question, written question, and also many times this question came in MCQ also. Features of shock. First features, see here, rapid and thready pulse. তুমি যদি হাতে কেউ যদি শকে চলে যায়, তুমি যদি দেখো তার রেডিয়াল পালসটা দেখবে rapid and thready, that is tachycardia more than 100 beats, you will find more than 100 beats. তাহলে ফার্স্ট পয়েন্ট, আমি পালসে হাত রেখে কি পাবো? rapid and thready pulse. তাহলে you will be doctor, তাহলে in future, তাহলে in future যখন ডাক্তার হবে, বিসিএস করবে, বিভিন্ন হেলথ কমপ্লেক্সে তোমার পোস্টিং হবে, তুমি কি বলতে পারবে একটা পেশেন্ট শকে চলে গেলে যে আমি ট্রিটমেন্ট পারি না?
না, এ কথা বলা যাবে না, তাই না? পারি না বলা যাবে না। তাহলে দেখো ফার্স্ট তুমি কি করবে, পেশেন্টটা যখন শকে চলে যাবে তার পালসে হাত রেখে দেখবা র্যাপিড এন্ড স্টেডি পালস, দেন ব্লাড প্রেশারটা মেপে ফেলবা। ব্লাড প্রেশার কি পাবে? ব্লাড প্রেশার ইজ ডিক্রিজ, দ্যাট ইজ হাইপোটেনশন। সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গুলি কি হবে? ফল করে যাবে। র্যাপিড এন্ড শ্যালো রেসপিরেশন, দেখবা তার রেসপিরেটরি প্যাটার্নটা কেমন যেন ডিপ এবং শ্যালো একটা রেসপিরেশন হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি টেকিপনিয়া। দেন কোল্ডনেস এন্ড ময়েস্টনেস অফ দা স্কিন, তুমি তার বডিতে হাত রাখো, স্কিনটা দেখবা কি একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে এবং ঘেমে গেছে, হাতে দেখবা যে সোয়েটিং, তাহলে কোল্ডনেস এন্ড ময়েস্টনেস অফ দা স্কিন। পেলর, দেখবা যে ওই পেশেন্টটা কেমন যেন পেল হয়ে গেছে, একদম সাদা লাগছে তোমার কাছে। ড্রাউজিনেস, নেক্সট পয়েন্ট, ড্রাউজিনেস, কনফিউশন, ইরিটেবিলিটি, যদি পেশেন্টটা একটু সজাগ থাকে, ঠিক আছে, দেখবো যে কেমন যেন সে ড্রাউজি আছে, কনফিউশন, সে কি বলে না বলে কোনো কিছু চিনতে পারছে না, একদম মেন্টাল ইরিটেশন, তার একটা ইরিটেশন রেস্টলেসনেস থাকবে, ঠিক আছে। সাপ্রেশন অফ ইউরিন ফরমেশন, তুমি আমরা যদি ক্যাথেটার করতে পারি পেশেন্টটাকে, দেখা যাবে কি অলিগিউরিয়া লেস দেন 30 ml পার আওয়ার প্রোডাকশন, তা হবে কি 1 ঘন্টায় লেস দেন 30 ml, একদম ইউরিন ভলিউমটা ফল করে যায়, অলিগিউরিয়া কমে যাবে। মাল্টি অর্গান ফেলিউর, দেখা যায় যে মাল্টি অর্গান ফেলিউর হয়ে যেতে পারে। এবং ফাইনালি হচ্ছে কমা এন্ড ডেথ, ফাইনালি হচ্ছে কমা এন্ড ডেথ ইফ দ্য পেশেন্ট ইজ আনট্রিটেড, যদি কোনো ট্রিটমেন্ট তুমি না করাতে পারো তাহলে কমা এন্ড ডেথ। দিজ আর দ্য ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স অফ শক। তাহলে একটা শকের পেশেন্ট যদি তোমার কাছে আসে তাহলে তুমি কি করবে? শকের পেশেন্ট, ধরো তুমি এখনো সেই লেভেলে যাও নাই, হ্যাঁ, স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, কিন্তু তোমার পাশের বাসার একজন শকে চলে গেছে, তুমি কি করবে? জাস্ট ডু 3 থিংস, 3টা জিনিস তুমি করতে হবে। তার ফার্স্ট হচ্ছে পেশেন্টের এয়ারওয়ে, তার ঘরের দরজা জানালাগুলি খুলে দিবে, প্রপার অক্সিজেনেশনের ব্যবস্থা তুমি করে দিবে, মাথাটা একটু কাত করে দিবে, ঠিক আছে। হেড ইজ ভিকটিমস হেড টু ওয়ান সাইড, ঠিক আছে, হেডটাকে ওয়ান সাইড, টার্ন দা হেড ইজ ইন ওয়ান সাইড, একটু একদিকে কাত করে দিবে, কাত করে দিয়ে প্রপার এয়ারওয়ের ব্যবস্থা করবে, দরজা জানালা খুলে দিয়ে বাতাস ঢোকার ব্যবস্থা করবে, দ্যাট ইজ পেশেন্ট এয়ারওয়েটাকে তুমি প্যাটেন্ট রাখবে। নাম্বার 2, এডিকুয়েট অক্সিজেনেশন এন্ড ভেন্টিলেশন, তাহলে তুমি দরজা জানলা খুলে দিয়ে প্রপার অক্সিজেনেশনের ব্যবস্থা করবে। রেস্টোর, নাম্বার 3, রেস্টোর পারফিউশন, হসপিটালে নেওয়ার আগে গোলস অফ প্রি হসপিটাল কেয়ার, তুমি ধরো পাশের বাসায় আছো, তোমাকে ডাক দিল, তুমি মেডিকেল স্টুডেন্ট, যে পেশেন্টের শকে চলে গেছে, কি করবে এখন? তুমি তখন কি করবে? তার পাগুলিকে উপরে তুলে দিবে, একটা টুল দিয়ে পাগুলিকে, বালিশ 2-3টা দিয়ে পাগুলিকে উপরে তুলে দিলে কি হবে? হেডে ব্লাড পারফিউশনটা বেশি হবে, ব্রেইনে পারফিউশন হবে বেশি, কি হবে? ব্লাড সার্কুলেশন ব্রেইনের বেড়ে যাবে। তাহলে পাটাকে আমি যদি কিছু না পাই, আমি হাত দিয়ে পাটাকে উঁচু করে ধরবো, ঠিক আছে, দরজা জানালা খুলে দিব, তারপর পেশেন্টের মাথাটা একদিকে কাত করে তার কি করব? এয়ারওয়েটাকে প্যাটেন্ট রাখবো যেন প্রপারলি অক্সিজেন ঢুকতে পারে, এটা হচ্ছে তোমার কাজ। তারপরে তুমি কি করবে? অ্যাম্বুলেন্স কল করে পেশেন্টটাকে কোথায় পাঠিয়ে দিবে? হসপিটালে রেফার করে দিবে, তাই না? এটা হচ্ছে তুমি বাসায় থাকলে তুমি কি করতে পারো? দৌড় দিয়ে এটুকু কাজ তো অন্তত করতে পারি কিনা? এটুকু কাজ, জি ম্যাম। হ্যাঁ, এইটুকু কাজ শিখিয়ে দিলাম, এইটুকু কাজ করে ফেলবা, ঠিক আছে, এরপরে হাসপাতালে পাঠিয়ে দিবে। নাও, টাইপস অফ শক ফর viva exam and for written exam. Types of shock, there are 4 types of shock: hypovolemic shock, distributive shock, cardiogenic shock, and obstructive shock. See here, hypovolemic shock, distributive shock. Under distributive shock, 3 types of shock is included under distributive shock. Always remember this point here: neurogenic shock, anaphylactic shock, and septic shock. These 3 shock included within the distributive shock. Then cardiogenic shock, then obstructive shock. Now one by one, hypovolemic shock and causes of hypovolemic shock, distributive shock, causes of distributive shock, one by one I am discussing with you. Now, causes of shock. Hypovolemic shock, that is decreased blood volume. Hypovolemia মানে কি? Decreased blood volume. 1 নাম্বার কজ আমরা কোনটা বলবো? ফ্লুইড লস। তাহলে বাংলাদেশে কোনটা বেশি হয়? এক্সেসিভ vomiting. Excessive, এখানে vomiting spellingটা mistake. There is mistake in the vomiting. VO only single M. It should be single M here. VOMITING, vomiting.
নাকি ডাবল এম হবে কোনটা? ইয়ামিন ভমিটিং ম্যাম স্পেলিং সিঙ্গেল এম হ্যাঁ ঠিক আছে সিঙ্গেল এম ম্যাম ভমিটিং single M. আচ্ছা, okay, thank you. Fluid loss due to excessive vomiting, VOMITING, vomiting or diarrhea. তাহলে বাংলাদেশের জন্য আমরা কোন কজটা আগে বলবো? বমি এবং ডায়রিয়া। দেখবা মেয়েরা কিছু হলে ইমোশনালি বমি করতেই থাকে, ঠিক কিনা? কোনো স্ট্রেসফুল কন্ডিশন, মান অভিমান, দেখা যায় যে বমি করতে করতে শেষ। আবার ডায়রিয়া তো কমন ইন বাংলাদেশ, তাই না? বাচ্চাদেরও হয় রোটা ভাইরাল ডায়রিয়া, অ্যাডাল্টদেরও হয়, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে fluid loss due to excessive vomiting and diarrhea for Bangladesh, it is the major cause for hypovolemic shock in Bangladesh. Number 2, hemorrhage. Road traffic accident হয়ে গেল, রাস্তাঘাটে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হিউজ হ্যামোরেজ হলো, তাহলে কি হবে? হাইপোভলিমিক শক হবে। বার্নে কি লস হয়? প্লাজমা ভলিউম লস হয়ে যায়, তাই না? সেজন্য হাইপোভলিমিক শক হতে পারে। ট্রমা তাও অ্যাক্সিডেন্ট, ট্রমাতেও হতে পারে হাইপোভলিমিক শক। সার্জারি মানে কি? এনি অপারেশন, মেজর অপারেশন গুলিতে সাধারণত দেখা যায় ইউজ ব্লাড লস সাচ এস থাইরয়েড অপারেশন। তাহলে থাইরয়েডেক্টমি যদি আমরা করি, থাইরয়েড অপারেশন, আমরা জানি যে থাইরয়েড হচ্ছে হাইলি ভাস্কুলারাইজড অর্গান। এখন থাইরয়েড অপারেশন করতে গেলে দেখা যায় অলওয়েজ 2-3 ব্যাগ ব্লাড হাতে নিয়ে কাজ করতে হয়। তখন দেখা যায় যে যদি তুমি ব্লাড না দিতে পারলা প্রপার টাইম, তাহলে পেশেন্ট মে গো ইন হাইপোভলিমিক শক। তাহলে হাইপোভলিমিয়ার জন্য যে শকটা হচ্ছে, দ্যাট ইজ ডিক্রিজ ব্লাড ভলিউমের জন্য, সেটা হচ্ছে hypovolemic shock. And causes of hypovolemic shock, these 4 causes. Okay, now distributive shock কেন হচ্ছে? marked vasodilation and vasogenic or low resistance shock. এখানে আমি জাস্ট কজটা দিয়েছি, দেখো। distributive shock how occurs? whenever marked vasodilation occur, যদি ভেসেলগুলি বেশি ডাইলেট হয়, ডাইলেট যখন ভেসেল হবে তখন কি হবে? arterial resistance will decrease, go downwards, increase blood exchange from vessels to the peripheral tissue. তাহলে কি হবে? বেশি বেশি ফ্লুইড তখন কোথায় চলে আসবে? পেরিফেরাল টিস্যুতে। ডিক্রিজ ব্লাড রিটার্ন টু দা হার্ট, ব্লাড ভলিউমটা কমে যাবে। কারণ কি? ব্লাড পেরিফেরাল ভলিউমটা পেরিফেরালতে বেশি চলে গেছে, তাহলে ভলিউমটা কি হবে? কমে যাবে, এবং ভেনাস রিটার্ন উইল ডিক্রিজ, সো ডিক্রিজ ব্লাড প্রেশার এন্ড পেশেন্ট উইল গো ইন শক দ্যাট টাইম। এন্ড ডিস্ট্রিবিউটিভ শক, আমি বলেছিলাম হাউ মেনি থিংস ইনক্লুডেড হেয়ার? fainting, that is neurogenic shock, anaphylaxis, that is anaphylactic shock, and sepsis, that is septic shock. 3 shock included within the distributive shock. তাহলে কোনো মানুষ যদি ফেইন্ট হয়ে যায়, হঠাৎ করে ফিট হয়ে গেল, সেটা হচ্ছে নিউরোজেনিক শক। অ্যানাফাইলেকটিক শক whenever it occurs, যেমন বি স্টিং, মৌমাছি তোমাকে কামড় দিল, বিষাক্ত মৌমাছির যে বি স্টিংটা, এটা কিন্তু অ্যানাফাইলেকটিক শক করতে পারে। আবার অনেক সময় কিছু সাম drugs can cause anaphylactic shock. Few allergic food, কিছু কিছু ফুডে মানুষের অ্যালার্জি থাকে, হ্যাঁ, যেমন ব্রিঞ্জাল, বেগুন খেলে, তারপরে গরুর মাংস, কাউজ মিট, ঠিক আছে? এগুলিতে কি হয়? অনেক সময় অ্যানাফাইলেকটিক শক ডেভেলপ may happen that time. Sepsis হচ্ছে কি? If bacteria grows in blood, কোন ব্যাকটেরিয়া যদি গ্রো করে, that is blood will be infected that time, তাহলে septic shock will be developed that time. তাহলে septic shock, তাহলে ব্যাকটেরিয়া যদি কোনো গ্রোথ হয়ে যায় within the blood, তাহলে কি হবে? ব্লাড ইনফেকশন দেখা দেয়, this is called septic shock. তাহলে এই তিনটাকে তুমি হাইলাইটেড করবে, ফেন্টিং, অ্যানাফাইলেক্সিস এন্ড সেপসিস, ঠিক আছে? এই সেপসিসে কি হয়? হাইপোভলিমিয়া ডিউ টু ইনক্রিজড ক্যাপিলারি পারমিবিলিটি উইথ লস অফ ফ্লুইড ইনটু দ্য টিস্যুস। অফ কোর্স হাইপোভলিমিয়া সেপটিকসেমিয়াতে কি হয়? ব্লাড ইনফেকশন হয়ে ক্যাপিলারি পারমিবিলিটিটা বেড়ে যায়, বেশি বেশি ফ্লুইড কোথায় চলে আসবে? টিস্যু স্পেসে চলে আসবে, যার ফলে আরো বেশি হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। আলটিমেটলি পেশেন্ট উইল গো ইনটু দ্য শক, septic shock. Okay, now cardiogenic shock, that is inadequate output by a diseased heart. হার্টের কোন ডিজিজের জন্য যদি প্রপার কার্ডিয়াক আউটপুট সে পাম্প করতে না পারে, that is inadequate cardiac output pumped by the heart, by the diseased heart. হার্ট ডিজিজের জন্য যে inadequate cardiac outputটা পাম্পড হচ্ছে by the left ventricle, সেজন্য হবে কার্ডিওজেনিক শক। তাহলে কি ডিজিজ হতে পারে? তোমরা কি বলবে এক্সামিনারকে? causes of cardiogenic shock?
myocardial infarction, congestive cardiac failure, that is CCF, congestive cardiac failure, arrhythmia, এই তিনটা ডিজিজে দেখা যায় যে cardiogenic shock may happen. Okay, now number 4, obstructive shock, that is there is obstruction of blood flow. দেখা যায় যে ব্লাড ভেসেলের কোন জায়গায় যদি কোনো obstruction থাকে সেটাকে আমরা বলি obstruction of blood flow, and this causes obstructive shock. দেখো ফার্স্ট কজ বলেছি tension pneumothorax. Tension pneumothorax টা কি? Yamin, can you tell me what do you mean by pneumothorax? Pneumothorax বলতে কি বুঝো? ম্যাম ফুসফুসে পানি জমে যাওয়া কি? এই পানি জমলে তো বলবো ইডিমা, ইডিমা বলি আমি। প্রেজেন্স অফ এয়ার, Yes, এয়ার very জমা। good. কি বলছে, কে বলতে পারছে? নাম বলো। ম্যাম রবি। রুবি, রবি ম্যাম রবি। Robi, yes, Robi. Very good, excellent answer. Excellent answer. I am very much happy on you. Pneumothorax, pneumo মানে বাতাস, তাহলে কোথায় জমে যাবে? প্লুরাল ক্যাভিটি, তাই না? ইন বিটুইন visceral and parietal pleura there is pleural cavity. এই প্লুরাল ক্যাভিটিতে যদি বাতাস জমে যায়, this is called pneumothorax and it produce tension. A tension pneumothorax can cause obstructive shock. Now second, pulmonary embolism. Pulmonary embolism মানে কি রে? Pulmonary embolism কি হবে? পালমোনারি সার্কুলেশনে কি প্রোডাকশন হবে? ম্যাম যদি ম্যাম হ্যাঁ, যদি কি তৈরি হয়? এম্বোলাই মানে সলিড মাস, তাই না? সলিড মাস, কোন ব্লাডের টুকরা, তাই না? সলিড মাস যদি তৈরি হয়, এই যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস এগুলি মিলে একটা সলিড মাস যদি তৈরি হয়ে একটা এম্বোলাই ফর্ম করে, হ্যাঁ, এটা ছুটে পালমোনারি সার্কুলেশনের এনিহোয়ার, এটা যদি অবস্ট্রাকশন তৈরি করে, দিস ইজ কল্ড পালমোনারি এম্বোলিজম। নাও কার্ডিয়াক টিউমার, যদি হার্টে কোনো টিউমার তৈরি হয়, ইট মে কজেস পালমোনারি কার্ডিয়াক টিউমার যদি করে, তাহলে ব্লাড ভেসেলে কি হয়, যে সাপ্লাই করোনারি আর্টারি, ওখানে কি হতে পারে? সাপ্রেশন হতে পারে, ব্লক হয়ে যেতে পারে টিউমারের জন্য। নাম্বার 4, কার্ডিয়াক ট্যাম্পোনেট। হু ক্যান সে হোয়াট ডু ইউ মিন বাই কার্ডিয়াক ট্যাম্পোনেট? জানি কি আমরা? কার্ডিয়াক ট্যাম্পোনেট জিনিসটা হচ্ছে পেরিকার্ডিয়াল স্যাকে যদি ফ্লুইড জমে যায়, হিউজ অ্যামাউন্ট অফ, নরমালি থাকার কথা ভেরি মিনিমাম, হ্যাঁ, ফিউ ml ফ্লুইড পেরিকার্ডিয়াল স্যাকে থাকে, কিন্তু যদি এটা বেড়ে যায় কোনো কারণে, ডিজিজ, হার্ট ডিজিজের জন্য যদি দেখা যায় পেরিকার্ডিয়াল স্যাকে অনেক বেশি ফ্লুইড জমে গেল, চারপাশে, হার্টের চারপাশে পেরিকার্ডিয়াল স্যাকে যদি ফ্লুইড জমে যায়, তাহলে ইট উইল কম্প্রেস দ্য হার্ট। হার্টকে কি করবে? ফ্লুইডটা কম্প্রেশনে ফেলে দিবে। হার্ট ক্যান নট pump properly, that is systole and diastole will interrupt at that time. Heart cannot pump properly, that is proper systole and diastole is not controlled by heart. Heart দিয়ে কিন্তু এটা সম্ভব হবে না কন্ট্রোল করা, কারণ সে ফ্লুইডের প্রেসারে পড়ে আছে। তাহলে properly heart cannot pump that time. This is called cardiac tamponade. Cardiac tamponade মানে হচ্ছে প্লুরাল পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে যায়, পেরিকার্ডিয়াল ফ্লুইড জমে যাচ্ছে কোথায়? পেরিকার্ডিয়াল স্যাকে, এবং ইট উইল কম্প্রেস দ্য হার্ট এন্ড হার্ট ক্যান নট পাম্প প্রপারলি, দ্যাট ইজ সিস্টল এবং ডায়াস্টল প্রপারলি করতে পারে না। দিস ইজ কল্ড কার্ডিয়াক ট্যাম্পোনেট। হ্যাভ ইউ আন্ডারস্টুড মাই পয়েন্ট? সবাইকে আমরা শক বুঝেছি? হোয়াট ইজ শক, ফিচার্স অফ শক এন্ড কজেস অফ শক, বুঝেছো? বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আসো নেক্সট কোশ্চেন। শকে তাহলে কি কি কোশ্চেন ধরতে পারে? ফিজিওলজিতে শক কি কি হতে পারে? ডিফাইন শক, ক্লাসিফাই শক উইথ কজেস, ফিচার্স অফ শক এন্ড স্টেজেস অফ শক। শক থেকে কোন কোন কোশ্চেন গুলি ভাইভাতে জিজ্ঞেস করতে পারি আমরা? ডেফিনিশন অফ শক, ক্লাসিফাই শক with causes, features of shock and stages of shock. Please write down everybody, stages of shock. ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ভাইভা কোশ্চেন। নাও tell the functional classification of blood vessel, or functional মানে কি? physiological classification of blood vessel, physiological classification of blood vessel. আমরা everybody you know that classification, because
অ্যানাটমিতেও এটা পড়িয়েছে, তাই না? অ্যানাটমিতেও পড়িয়েছে, আমরাও পড়িয়েছি ফিজিওলজিক্যাল অর ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। আমরা কি কি বলেছি? আমরা ফিজিওলজিক্যালি 4টা জিনিসকে হাইলাইট করি, তাই না? ফার্স্ট থিং ইজ ডিস্ট্রিবিউটিভ ভেসেলস অর উইন্ড ক্যাসেল ভেসেল, তাই না? ডিস্ট্রিবিউটিভ ভেসেলের আরেকটা নাম কি? উইন্ড ক্যাসেল ভেসেল। এখানে এক্সাম্পল গুলি কি? লার্জ আর্টারি গুলি। ইয়ামিন, এটাকে কেন উইন্ড ক্যাসেল ভেসেল বলি? ডিস্ট্রিবিউটিভ ভেসেল গুলিকে ম্যাম উইন্ড এটাতে ক্যাসেল ইলাস্টিক ভেসেল ফাইবার কেন? থাকে, Yes, very ইলাস্টিক good. ফাইবার থাকে। ইলাস্টিক একটু বেশি থাকে। দেখা যায় যে ডিউরিং সিস্টল, ডিউরিং ডায়াস্টল দেখা যায় যে একদম সেম, যখন ব্লাড পাম্প করবে হার্ট থেকে, যখন ব্লাড পাম্প হয়ে এয়ারটাতে আসে, এয়ারটা উইল ডিস্টেন্ড এট দ্যাট টাইম, and after that again it recoil, it elastic recoil tendency, it comes towards the normal caliber size, আবার এটা নরমালি পজিশনে চলে আসে। দিস ইজ এই ইলাস্টিসিটির জন্য এটাকে আমরা বলি উইন্ড ক্যাসেল ইফেক্ট, তাই না? দ্যাটস ওয়াই ডিস্ট্রিবিউটিভ ভেসেলস আর কল্ড উইন্ড ক্যাসেল ভেসেলস। এবং এটা মেইনলি লার্জ আর্টারিগুলি, যেমন এওটা, ইলিয়াক আর্টারি, তাই না, রেনাল আর্টারি, ফিমোরাল আর্টারি, এগুলি সবগুলি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ভেসেলস। নাম্বার 2, রেজিস্ট্যান্ট ভেসেলস। কোনগুলি? আর্টারিওলস। আর্টারিওলস গুলিকে কেন রেজিস্ট্যান্স ভেসেল বলি? কি থাকে এখানে? মনীষা, প্লিজ পেরিফেরাল টেল মি। রেজিস্ট্যান্স থাকে। More smooth muscle fiber. More smooth muscle, less elastic tissue. Less elastic tissue, more smooth muscle fiber. Please write down this thing. This is very very popular viva question. আমি কিন্তু জিজ্ঞেস করবই। তাহলে এই জন্যই আর্টারিওল গুলি কিন্তু বেশি রেজিস্ট্যান্স ক্যাপাসিটি বেশি থাকে। নাও এক্সচেঞ্জ ভেসেলস, এক্সাম্পল হচ্ছে কি? ক্যাপিলারিজ হচ্ছে কি? এক্সচেঞ্জ ভেসেলস। এখানে আর লাস্ট ওয়ান ইজ ক্যাপাসিটেন্স ভেসেল, তাই না? ক্যাপিলারি গুলি কিন্তু আমরা স্মলেস্ট ব্লাড ভেসেল বলি। ক্যাপিলারিস হচ্ছে স্মলেস্ট ব্লাড ভেসেল। এই ক্যাপিলারিস কিভাবে তৈরি হয়? এক পাশ থেকে আর্টারি থেকে হচ্ছে আর্টারিওল, আর এক পাশে ভেইন থেকে হচ্ছে ভেনিওল, দেন মাঝখানে হচ্ছে কি? ক্যাপিলারি। এখানে কি হয়? নিউট্রিশন, সব আদার সাবস্টেন্স গুলি কি হয়? এখানে ট্রান্সমিট হয়, ঠিক কি না? আচ্ছা, ক্যাপাসিটেন্স ভেসেল অর রিজার্ভার ভেসেল হচ্ছে ভেনিউলস এন্ড ভেইন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাইবা কোশ্চেনস। ওকে, নেক্সট, ডিফারেন্ট পার্টস অফ দিস সার্কুলেশন। কত পরিমাণে এই যে ভলিউমস অফ ব্লাড ইন দা ডিফারেন্ট পার্টস অফ দা সার্কুলেশন। আমরা জানি যে আমরা যদি ভাগ করি সার্কুলেশনে, দেয়ার আর 2 টাইপস অফ সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন এন্ড pulmonary circulation. You know that very well. Okay, now volumes of blood in the different parts of the circulation. Already you know these things. 84% blood remain in the systemic circulation. Sorry, 84% blood remain in the systemic circulation. See here, in the figure I am showing you that 84% blood remain in the systemic circulation, that is peripherally 84% blood remain. Within this 84%, 64% in the vein. তাহলে 64% কোথায় থাকে? vein, venules and venous sinus, 64%। আর 13% কোথায় থাকে? আর্টারিতে থাকে 13% blood remains in the artery, আর 7% in the systemic artery capillaries. তাহলে see the figure from your textbook Guyton, 13th edition Guyton, figure number 14 hyphen। তাহলে এটাতে দেখা যাচ্ছে 84% blood volume remain in the systemic circulation. Within this 84%, 64% থাকে ভেইনে, 13% থাকবে আর্টারিতে, আর 7% থাকবে সিস্টেম আর্টারিওল এন্ড ক্যাপিলারিতে। আর other 16% remains in the heart and lung. তাহলে হার্টে কতটুকু থাকে? 7%. See here, হার্টে থাকবে 7% remains in the heart and 9% in the pulmonary vessel. See here, 9% in the pulmonary vessel. That is total 100% blood. তাহলে 100% blood এর ডিস্ট্রিবিউশনটা কিন্তু আমরা বলে দিলাম। 84% হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর 16% হচ্ছে হার্ট এবং লাংয়ে থাকছে। ওকে, now this is also very important for viva exam. Pressures in the various portion of the circulation. Already you know that everything is known to you that in systemic circulation, systolic blood pressure how much?
120 millimeter of mercury. Diastolic blood pressure how much? 80 millimeter of mercury. Mean blood pressure আমরা রেঞ্জ গুলো আমরা জানি, রেঞ্জ গুলো হচ্ছে কত 78 to 98, কিন্তু এভারেজ আমরা যদি বলি according to Ganong mean blood pressure টা up to 100 we can say 100 millimeter of mercury. This is pressure in the systemic circulation. See figure from your textbook. See pressure in the aorta, large arteries, small arteries. Of course, systemic circulation always pressure high, always pressure high. Systolic pressure up to 120 millimeter of mercury. Diastolic pressure 80 millimeter of mercury, and mean pressure 100. Mean pressure is 100 millimeter of mercury. This is systemic circulation. Now, in the pulmonary circulation, always remember that in the pulmonary circulation. In the pulmonary circulation, pressure is always low. In the pulmonary circulation, pressure is always low. See, in the pulmonary artery, systolic pressure only 25 millimeter of mercury. I will show this in figure. Pulmonary artery systolic pressure only 25 millimeter of mercury, whereas in systemic circulation arterial pressure is, that is systolic pressure is 120 millimeter of mercury, but in pulmonary artery systolic pressure is only 25 millimeter of mercury. Diastolic pressure in pulmonary circulation only 8 millimeter of mercury, whereas in systemic circulation 80 millimeter of mercury. This is the difference. Mean pulmonary arterial pressure 16 millimeter of mercury, but in systemic circulation it is 100 millimeter of mercury. Mean pulmonary capillary pressure 7 millimeter of mercury, whereas in systemic circulation capillary pressure is how much? বলেছিলাম এক যোগ করতে হবে। সিস্টেমিক সার্কুলেশনে ক্যাপিলারি প্রেসারটা কত কত হবে বলো একজন? ইয়ামিন, সিস্টেমিক সার্কুলেশনে ক্যাপিলারি প্রেসার কত? জাস্ট অ্যাড 8 millimeter of mercury. এই সিস্টেমিক সার্কুলেশনে ক্যাপিলারি প্রেসার 17, pulmonary capillary pressure 7 millimeter of mercury, but systemic circulation capillary pressure 17 millimeter of mercury. See here. Systemic circulation average functional pressure or systemic circulation capillary pressure 17 millimeter of mercury. Or only remember this point. So you have to remember here systemic circulation, systolic blood pressure 120 millimeter of mercury, diastolic blood pressure 80 millimeter of mercury, mean pressure 100 millimeter of mercury, and systemic capillary pressure 17 millimeter of mercury. Only remember this point. Systemic capillary pressure in systemic circulation capillary pressure is 17 millimeter of mercury, but whereas in pulmonary circulation what is the difference? Systolic pressure 25 millimeter of mercury, diastolic pressure 8 millimeter of mercury, and mean pressure 16 millimeter of mercury, but capillary pressure only 7. See here, in systemic circulation capillary pressure 17, just add 1. In systemic circulation capillary pressure is 17 millimeter of mercury, whereas in pulmonary circulation capillary pressure is only 7 millimeter of mercury. Very low, very low. This is very common viva question. Remember this point here. Now, what is the basic differences between systemic circulation and pulmonary system? This is the basic differences. See here, this is the basic differences. Please study this own way, own self. A slide ta niz daite pore nibe. Differences between systemic circulation and pulmonary circulation. Now, Starling equilibrium for capillary exchange. This is very, very important. What is microcirculation? Name the components of microcirculatory bed and illustrate their function. Microcirculation kake bole? Components of microcirculation. State the mechanism of fluid and nutrient exchange in the microcirculatory bed. And discuss the Starling equilibrium for capillary exchange. খুব বেশি পরীক্ষায় কিন্তু written exam এ আসে যে what is microcirculation, components of microcirculation এবং microcirculatory bed এ কি করে কি হয়, fluid exchange, mechanism of exchange of fluid in the microcirculatory bed.
অথবা আসতে পারে discuss the Stirling equilibrium for capillary exchange. You have to write down this way. এখন last question, name some vasoconstrictor and vasodilator agent. This is the last question from cardiovascular physiology. Name the vasoconstrictor agent. See, norepinephrine, epinephrine, angiotensin 2, vasopressin, endothelin A. And vasodilator agent, bradykinin, histamine. I have taken this from Guyton. But according to Guyton, also they mentioned increased calcium ion causes vasoconstriction, increased potassium ion causes vasodilatation, increased magnesium ion, powerful vasodilatation, increased hydrogen ion concentration, vasodilatation, decreased hydrogen ion concentration, vasoconstriction, acetate and citrate vasodilation, increased carbon dioxide concentration, vasodilatation. This is very, very important MCQ question. MCQ question several times. MCQ question came from this slide. এটা গাইটন থেকে নেওয়া এবং এই আয়নগুলি আমাদের ম্যাডাম মমতাজ ম্যাডাম খুব পছন্দ করেন। এটা কিন্তু মনে রাখবে, ক্যালসিয়াম আয়ন বেড়ে গেলে ভ্যাসোকনস্ট্রিকশন হবে, পটাশিয়াম আয়ন বেড়ে গেলে ভ্যাসোডাইলেটেশন হবে, ম্যাগনেসিয়াম বেড়ে গেলে ভ্যাসোডাইলেটেশন হবে, হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে ভ্যাসোডাইলেটেশন হবে, হাইড্রোজেন আয়ন কমে গেলে ভ্যাসোকনস্ট্রিকশন, এসিটেট সাইট্রেট ভ্যাসোডাইলেটেশন, increased carbon dioxide causes vasodilatation. This is from your textbook, but according to Ganong 26th edition Ganong, এখান থেকে তোমরা একটু কষ্ট করে এই চারটা পড়ে নিবে, vasodilator agent and vasoconstrictor agent from Ganong. তাহলে এই Ganong এর চার্ট নাম্বারটা তোমরা একটু লিখে নাও, টেবল 32-1. Summary of factors affecting the capillary of the arterioles. এই চারটা কষ্ট করে for MCQ exam you have to study very nicely this slide. Please write down this table number. Ganong থেকে এই টেবিলটা পড়বে, এখান থেকে ম্যাডাম কোশ্চেন প্রতি বছর করেন। vasoconstrictor substance and vasodilator substance, Ganong থেকে এই চারটা পড়ে নিতে হবে, ঠিক আছে? I have mentioned here this slide. Vasoconstrictor and vasodilator substance, vasoconstrictor and vasodilator substances. Okay, thank you everybody. That's all from me today. Thank you very much. Thank you everybody. Keep well and good at your home and stay safe. Assalamu alaikum, ma'am. Alaikum assalam. Next class will start